তো এই গল্পটা মঞ্জিলা শাহরিয়ার এলোরা নামের একটা মেয়ের। আপনারা অনেকেই হয়তো তার জীবন সম্পর্কে নিউজ চ্যানেলগুলোতে প্রতিবেদন দেখেছেন। আজকে আমরা তার পুরো জীবনের গল্পটা শেয়ার করব। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। আমার জন্মের আগে আমার একটা ভাই হয়েছিল। হওয়ার কয়েক মাসের মাথায় সে মারা যায়। এরপর আমি যখন গর্ভে এলাম, আমার আব্বু ধরেই নিয়েছিল আমি ছেলে হব। যখন আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারলো তার মেয়ে হবে, তখন থেকেই তিনি আমাকে মেনে নিতে পারেননি। আমার মায়ের নাকি অনেক প্রসব ব্যথা উঠতো। আব্বু কখনো আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। আমি আস্তে আস্তে বড় হলাম। আব্বু আমার সাথে কখনো ভালো করে কথাও বলতো না, কখনোই না। আমার ছোট্ট একটা ভাই হলো, দেখতাম তার প্রয়োজন ছাড়াও তার সব স্বাদ আহ্লাদ আব্বু এমনিতেই পূরণ করে দিত। অথচ আমার একটা ফ্রক দরকার কিংবা অনেক গুরুত্বপূর্ণ কিছু দরকার, সেটাও কোনোদিন দেয়নি আমাকে। আমার বাসা নীলফামারীর ভবানীগঞ্জ। আমার পরিবার মধ্যবিত্ত বলা যায়। আমি যখন ক্লাস 5-এ উঠলাম, আমার মনে হলো একটা প্রাইভেট বোধহয় পড়া দরকার। আব্বু সেদিন খেতে কাজ করছিল, উনি কৃষি কাজ করতেন। ওই সময় আমি আব্বুর কাছে প্রাইভেটের জন্য টাকা চাইতে গেলাম। আব্বু তার হাতের কোদালটা নিয়ে আমাকে মারতে আসলো। আমি ছোট থেকেই অনেক জেদি ছিলাম। আমার ঠিক ওই মুহূর্তেই মনে হলো আমি কোনো একদিন আমার বাবার মেয়ে হব। জীবনে কিছু একটা করব যাতে বাবা গর্ব করে বলতে পারে তার মেয়েকে নিয়ে। 5-এ পরীক্ষা দেওয়ার পর বাসা থেকে বলল আমাদের গ্রামে একটা হাই স্কুলে ভর্তি করাবে, কোনোভাবে পড়াতে থাকুক, যতদিন পড়ানো চাই, তারপর তো বিয়েই হয়ে যাবে। মেয়েদের আবার এত পরে কি হবে। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হব। শুনতাম স্কুলটা নাকি অনেক ভালো। স্কুল বাসা থেকে 14 কিলোমিটার দূরে, কোনোভাবে দিবে না ওখানে পড়তে। আমার জেদ চেপেছিল খুব, কিন্তু ওই বয়সে আমি ফর্ম কেনার টাকা কই পাবো। এক আঙ্কেলকে বলে ফর্ম ফিল আপ করলাম। বাসায় না জানাতে অনুরোধ করলাম খুব। তারপর একদিন বাইরে যাওয়ার কথা বলে যে কাপড়ে ছিলাম সেভাবে বাসে উঠে ভর্তি পরীক্ষা দিতে গেলাম। বাসের ভাড়াটাও দিতে পারিনি। চান্স হলো ভর্তি করাবে না। মামাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করার পর মামা ভর্তির টাকা দিলেন। যেদিন আমি এই ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম, সেদিন থেকে প্রথম আমার আব্বু আমার সাথে একটু করে কথা বলতে শুরু করলো। আমার খরচ দেওয়া শুরু করলেন একটু একটু। কি যে ভালো লাগতো। যখন ক্লাস 10-এ উঠলাম, কি জানে হলো আমার অজান্তেই সেম ক্লাসের একটা ছেলের সাথে যোগাযোগ বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল লক্ষ্য থেকে সরে যাচ্ছি। গ্রামে তো কিছু হওয়ার আগেই অনেক কিছু ছড়িয়ে পড়লো আশেপাশে। আব্বু অনেক চিল্লা পাল্লা করলো, আমাকে বিয়ে দিবেই দিবেন। আমি অনেক কাঁদলাম। আমার সাথে আবার আগের মতো ব্যবহার করা শুরু করলেন। কোনোভাবে আমি এসএসসি দিলাম, গোল্ডেন আসলো। কিন্তু কলেজে ভর্তি নিয়ে সেই আগের অবস্থা। মেয়েকে আর পড়াবে না। আমি আমার জমানো বৃত্তির টাকা দিয়ে ভর্তি হলাম। বাসায় তো ঝামেলা হতোই। আমি সব পরীক্ষায় একা একা যেতাম। এসএসসি জীববিজ্ঞান পরীক্ষার আগে সেই ছেলেটাকে আমি একটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছিলাম। আমাদের মধ্যে কখনোই কিছু ছিল না। বাবা কোত্থেকে আমাকে দেখতে পেলেন। এরপর সে আমাকে আর পরীক্ষা দিতেই দিবে না। আমি অনেক কান্নাকাটি করলাম, আজ হলো না। এরপর এক বড় সিদ্ধান্ত নিলাম। এক আন্টির বাসায় পালিয়ে উঠলাম। অনেক অনুরোধ করলাম বাসায় না জানাতে। সবাই ধরে নিয়েছিল কোনো ছেলের সাথে হয়তো পালিয়ে গেছি। আমি বোরকা পরে বাকি পরীক্ষাগুলো দিয়েছি। সব শেষ হলে বাসায় ফিরে যাই। অন্যের বাড়িতে আর কয়দিন। তারপর সবার আচরণ যেমন হওয়ার তেমনই হয়েছিল। যাই হোক, আমার মনে হলো ভর্তি কোচিং করাটা খুব জরুরি। আমি তো হাঁটতে চাই না। আব্বু বলল পড়লে জাতীয়তে পড়বে, পরের বাড়িতেই তো যাবে। যখন দেখছিলাম কোনোভাবেই কিছু হবে না, তখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলাম। ঢাকার বর্ণ কোচিং থেকে কয়েকজন ভাইয়া এসে একটা পরীক্ষা নিয়েছিল। সেখানে আমি ফ্রিতে কোচিং এর জন্য স্কলারশিপ পাই। আমার হাতে 500 টাকা আর মায়ের ফোনটা নিয়ে আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই। ঢাকা কই, কিভাবে যাই কিছুই জানি না। শুধু জানি আমাকে কোনোভাবে ঢাকায় মোহাম্মদপুরের বর্ণ কোচিংয়ে যেতে হবে। অনেক কষ্টে যখন ঢাকায় পৌঁছালাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। রাস্তার পাশে বসে অনেকক্ষণ একা একা চিৎকার করে কাঁদলাম। নাম্বার ছিল একটা ভাইয়ার। উনি ফোনে যাওয়ার রাস্তাটা বলে দিলেন। গিয়ে জানলাম ওখানে থাকা খাওয়ার খরচ দেওয়া হয় না। আমার সব কথা শুনে ওনারা ব্যবস্থা করলেন। কিন্তু এক সপ্তাহ হওয়ার আগেই আমার খুব আত্মসম্মানে লাগলো। কেন ওনাদের টাকায় আমি চলবো। আমি ভাইয়াদের বলে বাসায় ফিরে গেলাম। গ্রামের মানুষজন আবার আমার নামে যা ইচ্ছা তা রটিয়ে চলেছে। আমি অবশ্য যাওয়ার সময় বাবাকে ফোনে বলেছিলাম আমাকে তো কোচিং করাবে না, আমি নিজেই চেষ্টা করি। ফিরে এসে 3 মাস আমি আব্বুর সাথে কথা বলিনি। একটা রুমে একা একা থাকতাম। ফর্ম ফিল আপের সময় চলে আসলো। আমার কাছে টাকা নেই, কেউ টাকা দিবে না। কি করব বুঝতে পারছিলাম না। সে সময় আমার এসএসসি সাধারণ বৃত্তি আর উপবৃত্তির টাকা দিল। বুয়েট, কুয়েট আর রুয়েটের ফর্ম তুললাম। ঢাকা ভার্সিটিরটা তুলতে পারিনি। 2বার কিভাবে ঢাকা আসবো এই জন্য। সব জায়গায় একা যেতাম। কুয়েট
কমপ্লিটে সিআইসি আসার পরে অনেকেই বলল ভর্তি হয়ে যেতে, কেউ আমাকে ভর্তির টাকা দিচ্ছিল না। বিশ্বাস করেন আমার কোনো উপায় ছিল না। আমি মায়ের গয়না চুরি করলাম, চিঠি রেখে গিয়েছিলাম। মা, আমার কিছু করার ছিল না, কিন্তু কোনো জুয়েলার্স আমার থেকে কিনেনি, কিছু আন্দাজ করেছিল বোধহয়। কোনো পথ না পেয়ে আমি ডিসিশন নিলাম সুইসাইড করব। এভাবে আমি শেষ হতে পারবো না, খুব কাঁদলাম। হুট করে আমার মায়ের মুখ মনে হলো, এমন পরিবারে আমার মায়ের টিকে থাকতে না জানি তাহলে কত কষ্ট করতে হয়েছে। মাকে জড়িয়ে ধরে আমার জীবনের প্রথম আর শেষ চাওয়াটা চাইলাম, আমাকে ভর্তি করিয়ে দাও। মা তখন নিজের গয়না বিক্রি করে আমাকে ভর্তি করিয়ে দিল। এরপর বাবা একদিন বাজারে গেলেন, সেখানে সবাই ডেকে ডেকে ওনাকে আমাকে নিয়ে এলাকার সবাই গর্বের কথা বললেন। তারপর কিভাবে বলবো, বাবা হুট করে আমার রুমে এসে আব্বু আমার পা ধরে কান্না শুরু করলেন। আমি সারাতেই পারছিলাম না। বাবা আমাকে নিয়ে প্রথমবারের মতো গর্ব করলেন, আমাকে বললেন আমার সাথে প্রথম ক্লাসের সময় সাথে যাবেন। আমি খুশিতে সবাইকে ফোন দেই, আমি সার্থক, আমি আমার বাবার মেয়ে হতে পেরেছি। বাবা আমাকে ভালোভাবে লেখাপড়া করতে বলেছেন। এই মেয়েটা কথাগুলো বলতে কোনোভাবে কান্না চেপে রাখছিল। তারপর বলল, সিআইসিতে পড়লে যে শুরু থেকেই ল্যাপটপ লাগে আমি জানতাম না। বাবা অবশ্য বলেছেন কষ্ট হলেও কিনে দিবেন। আমি ডিপার্টমেন্টে ল্যাপটপের জন্য আবেদন করি। সারা জীবন নিজের লেখাপড়ার খরচ নিজেই চালিয়েছি, এখন আর আব্বুকে প্রেশার দিতে চাই না। ফোনেই কোডের কাজটা চালিয়ে নিচ্ছি।